বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই চলে আসো, আমরা চলে এসেছি আমাদের ইংলিশ টেক্সট বুকের আরেকটি ক্লাসে। ওকে, যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক ভাবে একটু জানাও। ওকে, সো আমরা সবাই চলে আসি আমাদের ইংলিশ টেক্সট বুকের বিশ্লেষণ ধর্মী ক্লাস, এবং এটা হচ্ছে আমাদের ইউনিট ইউথফুল অ্যাচিভারের স্কেলিং আ মাউন্টেন পিক নিশাত মজুমদার পার্ট 1 আমরা শুরু করছি। সো সবাই যদি ঠিকঠাক ভাবে শুনতে পারো তাহলে আমাকে একটু জানাও, আমরা তাহলে এটার আলোচনাটা শুরু করে দেই। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো ইউথফুল অ্যাচিভার এই যে ইউনিটটা আছে, এই ইউনিটে ব্রজেন্দার সম্পর্কে বলা আছে, নিশাত মজুমদার সম্পর্কে বলা আছে, এবং নিশাত মজুমদার বাংলাদেশি ফার্স্ট ওমেন যিনি কিনা স্কেল করেছিলেন সর্বোচ্চ চূড়ায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্যাসেজটা দুইটা পার্টে পড়বো, পার্ট 1 এবং 2। আমরা পার্ট 1 আজকে শুরু করছি। সবাই যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো সবাই আমাকে একটু বলো যে তোমরা সবকিছু ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পারো তাহলে আমরা শুরু করি। তোমাদের বইতে ইউনিট নাম্বার ইউথফুল অ্যাচিভার্স এক একজনের বইতে এক এক রকম আছে, তো এই জন্য আমি ইউনিটের নামটা লিখেছি এবং লেসনটা দেখো, লেসনটা হচ্ছে মেবি অনেক জায়গায় 2 আছে। সো এখানে স্কেলিং এ মাউন্টেন পিক নিশাত মজুমদার। সো নিশাত মজুমদারের প্যাসেজটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা খুব ভালোভাবে এটা পড়ার চেষ্টা করব। সো আমি তোমাদেরকে নিয়ে যাব মেইন আলোচনা। দেখো প্যাসেজের একবারে শুরুতেই, দেখো সবাই খেয়াল করে দেখো, প্যাসেজের একবারে শুরুতেই দেওয়া আছে নিশাত মজুমদার। তার মানে এই প্যাসেজটা যাকে নিয়ে, তিনি বা প্রধান চরিত্র যিনি, তিনি হলেন নিশাত মজুমদার। সো সবাই একটু মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে, কারণ মেনশন না করলে অনেকে হয়তো খুঁজে পাবে না। সবাই একটু মেনশন করে দাও। আমরা চলে আসছি এখানে, আমাদের মেইন আলোচনায় চলে যাব। দেখো নিশাত মজুমদার, এটা স্বাভাবিকভাবে এটা হচ্ছে প্রপার নাউন, কোনো নামকে নাউন বলে, আর কোনো ব্যক্তির নাম হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে কি প্রপার নাউন। এরপর দেখো, এ বাংলাদেশি ওমেন ইন হার আর্লি 40s। মনে রাখবা এই যে দুইটা কমার মাধ্যমে যেই এক্সপ্লেইন অথবা যে ডেসক্রিপশন থাকবে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এটাকে ইংরেজিতে গ্রামারে বলা হয় অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানি বা অ্যাপোজিশন মানি হলো যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এই যে নিশাত মজুমদার যে নাউনটা আছে, এই উনি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে আমাদের কমার মাধ্যমে। দুইটা কমার মাধ্যমে যা দেওয়া থাকে সেটাকে বলা হয় অ্যাপোজিশন। সো এই অ্যাপোজিশন মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। নাউন সম্পর্কে কি অতিরিক্ত তথ্য। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই বাংলাদেশি ওমেন এ হচ্ছে আর্টিকেল, আর বাংলাদেশি হচ্ছে অ্যাডজেক্টিভ। এ হচ্ছে কি আর্টিকেল, আর বাংলাদেশি হচ্ছে অ্যাডজেক্টিভ। বাংলাদেশি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর ওমেন হচ্ছে কি নাউন। তার মানে একজন বাংলাদেশি নারী ইন হার আর্লি 40s। তাইলে খেয়াল করে দেখো কি বলেছে এখানে, যে জিনিসটা আমরা খেয়াল করব যে নিশাত মজুমদার, সবাই একটু খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে নিশাত মজুমদারের কথা বলা আছে, এবং তিনি একজন বাংলাদেশি নারী ইন হার আর্লি 40s, মানে 40-এর শুরুটা বুঝিয়েছে। তার মানে নিশাত মজুমদারের যে বয়সটা সেটা বোঝানো হয়েছে এরকম যে নিশাত মজুমদার হলেন বাংলাদেশি নারী যে একবারে 40-এর প্রাককালে। আর্লি 40s মানে কি 40-এর প্রাককালে বা 40-এর শুরুতে, ঠিক আছে। সো এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। হার হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এন্ড আর্লি, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি নাউন 40s আছে, আর্লি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এরপরে কি নাউন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জিনিসটা পেলাম যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে এখানে অ্যাপোজিশন। তো নিশাত মজুমদার হলেন একজন বাংলাদেশি নারী ইন হার আর্লি 40s। তার যেই 40-এর প্রাককালের কথা বলা হয়েছে, ইজ এ স্পোর্টস আইকন। ইজ স্বাভাবিকভাবে এই নিশাত মজুমদারের কারণে ইজ বসেছে। নিশাত মজুমদার প্রপার নাউন এবং এটা হচ্ছে সিঙ্গুলার, আর এই কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এরপর দেখো স্পোর্টস আইকন। দেখো আইকন এবং স্পোর্টস, স্বাভাবিকভাবে আমরা ছোটবেলা থেকে একটা বিষয় শুনে আসছি যে স্পোর্টস মানে ক্রীড়া, এটা নাউন।
ক্রীড়া, স্পোর্টস হচ্ছে কি ক্রীড়া। আবার খেয়াল করে দেখো তোমরা যে জিনিসটা পাচ্ছ সেটা হলো আমাদের এইখানে দেওয়া আছে, সবাই খেয়াল করে দেখো এখানে আমাদের যে জিনিসটা আছে যে বলা আছে স্পোর্টস হচ্ছে ক্রীড়ার আইকন। আইকনের বিষয়টা যদি আমি বলি এক একজন এক এক ভাবে চিন্তা ভাবনা করো, আইকন এক একজন এক এক ভাবে অর্থ জানো। আমি একটু জানতে চাই তোমাদের কাছে যে আইকন কিংবদন্তি অর্থে হয়, ঠিক আছে, অথবা আমাদের প্রতীক হিসেবে বলা হয়। তো এইখানে যে জিনিসটা এই আইকন নাউন, কিংবদন্তি, আবার স্পোর্টস হচ্ছে কি নাউন। বাট এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে বলা হয়েছে যে ক্রিয়া প্রতিকৃত, মানে হচ্ছে যে একজন ক্রিয়া প্রতিকৃত অথবা একজন ক্রিয়া কিংবদন্তি। তার মানে প্রথম সেন্টেন্স দ্বারা নিশাত মজুমদারকে বলা হয়েছে তিনি একজন বাংলাদেশি নারী, 40-এর প্রাককালে বা 40-এর শুরু এরকম বুঝিয়েছে, এবং তিনি হলেন একজন বাংলাদেশি ক্রিয়া কিংবদন্তি অথবা প্রতিকৃত। এবার দেখো কি বলেছে, শি কামস অফ, খেয়াল করে দেখো কামস অফ কোন পরিবার থেকে জন্ম নেওয়া বা কোন পরিবার থেকে উঠে আসা। আমরা বলি না যে কাজী নজরুল উঠে এসেছিলেন, সো এইখানে যে জিনিসটা বোঝানো হয়েছে শি কামস অফ আ মডেস্ট ব্যাকগ্রাউন্ড। খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা খেয়াল করব আমরা, এইখানে শি কামস অফ, মনে রাখবা সবাই সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখানে কামস অফ মানে হলো, লিখে রাখো, কামস অফ মানে হচ্ছে কোন জায়গা থেকে উঠে আসা। ওকে, আচ্ছা, সো এই জায়গাটা আমরা যে জিনিসটা খেয়াল করছি যে শি কামস অফ, তিনি এসেছেন বা তিনি জন্মগ্রহণ করেছেন, যেভাবেই বলো, ঠিক আছে, তিনি এসেছেন বা তিনি হন কোথা থেকে, আ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, নম্র, মডেস্ট হচ্ছে কি নম্র, বিনয়ী, নম্র বা বিনয়ী, এই অর্থগুলো জেনে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে যেমন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, কাম অফ, তারপরে দেখো এরপরে কি আছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তা আমরা যে জিনিসটা পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পটভূমি বা পরিবেশ, পটভূমি, পটভূমি বা পরিবেশ। তার মানে তিনি নম্র, বিনয়ী বা হচ্ছে সরল পরিবেশ বা পটভূমি থেকে মানে উঠে এসেছেন, এটা বুঝিয়েছে পরিবার। এই পরিবেশ বলতে এখানে পরিবার বুঝিয়েছে। তারপরে দেখো হার ফাদার, তার বাবা, ইজ আ বিজনেসম্যান, তার বাবা একজন ব্যবসায়ী, তার বাবা একজন কি ব্যবসায়ী। সো হার ফাদার, এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন ফ্রেজ, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয় হার ফাদার, এরপরে ইজ হয় আ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী, তাহলে বিজনেসম্যান ব্যবসায়ী, এটা হচ্ছে নাউন। অ্যান্ড হার মাদার, আবার দেখো নাউন ফ্রেজ, ইজ আ হাউসওয়াইফ, তার মানে তার বাবা একজন ব্যবসায়ী এবং তার মা হচ্ছেন গৃহিণী। এরপর দেখো শি ইজ দ্য সেকেন্ড অফ, খেয়াল করে দেখো শি ইজ দ্য সেকেন্ড অফ। তাইলে তোমাদের কাছে একটা প্রশ্ন ভাইয়া, এখানে দেখো এই যে এইখানে বলা আছে সে হয়, শি ইজ দ্য সেকেন্ড অফ, তিনি হলেন দ্বিতীয়, অফ ফোর সিবলিংস। এই যে এখানে ফোর সিবলিংস, সিবলিংস হচ্ছে ভাই বোন, সিবলিংস অর্থ কি ভাই বোন। তাইলে এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি যে তিনি হলেন ভাই বোনদের মধ্যে দ্বিতীয়। তার মানে এখানে দেখো সিবলিংস এটা হচ্ছে একটা প্লুরাল, ভাই বোন, আর এইখানে দেখো ফোর হচ্ছে নাম্বার, নাম্বার আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করি, এরপরে সিবলিংস হচ্ছে নাউন, ভাই বোন। তাহলে এইখানে আমরা যা বুঝলাম সেটা হলো তিনি হচ্ছেন 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। এরপর দেখো নিশাত হ্যাজ 3 থিংস, নিশাতের ছিল বা আছে, এটা ছিল না আছে, নিশাত হ্যাজ, নিশাতের আছে 3 থিংস, 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। নিশাতের কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে। এরপরে খেয়াল করে দেখো আমরা এখানে যে জিনিসটা দেখব, ওকে সবাই খেয়াল করে দেখো কি বলা আছে, নিশাদ হ্যাজ 3 থিংস, নিশাদের রয়েছে 3টা জিনিস, দ্যাট যেগুলো, এখানে দ্যাট হচ্ছে খেয়াল করে দেখো এই দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে, এই যে গুলো দ্বারা 3 থিংস, 3 হচ্ছে নাম্বার, তো নাম্বার আমরা অ্যাডজেক্টিভকে কাউন্ট করি, এন্ড দেন থিংস হচ্ছে নাউন। তাহলে শি হ্যাজ, তার রয়েছে 3 থিংস, 3টা জিনিস। শি ক্যান বি প্রাউড অফ, মনে রাখবা প্রাউড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গর্বিত। প্রাউড অফ অর্থ কি গর্বিত, তার মানে এখানে দেখো প্রাউড অফ গর্বিত, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে দেখো ক্যান বি হচ্ছে মডাল ভার্ব, এই যে ক্যান মডাল আর বি হচ্ছে মেইন ভার্ব, তার মানে ক্যান বি মডাল, তার মানে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে ক্যান হচ্ছে মডাল এন্ড বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। এবার আসো পরেরটা দেখো, দিস আর, এই 3টা জিনিসের কথা এখন যেহেতু বলেছে এই 3টা জিনিস এখন বলা হবে, যেমন দিস
অবশ্যই এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা জানি টিএস, আইএস, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এই দিস হচ্ছে প্লুরাল ভার্বকে গ্রহণ করে। দিস আর এগুলো হলো, প্রথমটা হলো শি হ্যাজ, তার রয়েছে, শি সিঙ্গুলার এর জন্য হ্যাজ হয়েছে, তার রয়েছে এক্সট্রা অর্ডিনারিলি, এক্সট্রা অর্ডিনারিলি অসাধারণ, যেটা আমরা বলি না এক্সট্রা অর্ডিনারি গাই, তার মানে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি খেয়াল করে দেখো, তার রয়েছে এক্সট্রা অর্ডিনারিলি অসাধারণ ভাবে অথবা ব্যতিক্রম ভাবে, ব্যতিক্রম ভাবে বা অসাধারণ ভাবে, ব্যতিক্রম ভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ, খেয়াল করে দেখো সাপোর্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ আর প্যারেন্টস হচ্ছে নাউন, প্যারেন্টস হচ্ছে কি নাউন, প্লুরাল নাউন। সো আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি এখানে বলা আছে শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি ব্যতিক্রম ভাবে সাপোর্টিভ মানে সহায়ক, সাপোর্টিভ অর্থ হচ্ছে সহায়ক, তোমরা লিখে রাখতে পারো সহায়ক, প্যারেন্টস হচ্ছে বাবা মা বা পিতা মাতা। হু একসেপ্টেড রিলেটিভ প্রোনাউন, হু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, আর আমরা জানি রিলেটিভ প্রোনাউনের যে ভার্ব আসবে এটা আগের অংশটা অনুযায়ী বা আগের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়। এই যে এখানে প্যারেন্টস অনুযায়ী ভার্বটা হয়েছে হু একসেপ্টেড, যারা গ্রহণ করেছিলেন। একসেপ্টেড মানে কি গ্রহণ করা, আমরা বলি এই তোর চ্যালেঞ্জ একসেপ্ট করলাম, একসেপ্টেড মানে হচ্ছে কি গ্রহণ করেছিলেন। হু একসেপ্টেড যারা গ্রহণ করেছিলেন, একসেপ্টেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের কি পাস্ট ফর্ম। হার ড্রিম, তার স্বপ্নকে, তার স্বপ্নকে, হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর ড্রিম হচ্ছে কি নাউন, ড্রিম হচ্ছে কি নাউন। এগুলো লিখে ফেলো ভাইয়া, আমি যেগুলো বলবো পার্টস অফ স্পিচ তোমাদের মনে থাকার কথা। যে এখানে আমরা যদি দেখি শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি, এক্সট্রা অর্ডিনারি হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব হয়। এরপরে সাপোর্টিভ, সাপোর্টিভ টি আই ভি থাকলে অ্যাডজেক্টিভ হয়, এই সাপোর্টিভ হচ্ছে আমাদের সহায়ক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্যারেন্টস হচ্ছে নাউন, এরপরে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এন্ড এরপরে দেখো একসেপ্টেড, একসেপ্টেড হচ্ছে কি ভার্ব এবং কি অনুযায়ী হয়, এই যে প্যারেন্টস অনুযায়ী হয়। তাহলে প্যারেন্টস হু একসেপ্টেড, পিতামাতা যারা গ্রহণ করেছিলেন, হার, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ড্রিম হচ্ছে কি নাউন, যে যারা তার স্বপ্নকে কি করেছিলেন গ্রহণ করেছিলেন অ্যাজ হিসেবে, এই অ্যাজ হচ্ছে প্রেপোজিশন, অ্যাজ হচ্ছে প্রেপোজিশন, অ্যাজ হচ্ছে হিসেবে। তো খেয়াল করে দেখো এখানে যারা তার যে স্বপ্নটা সেই স্বপ্নকে কি হিসাবে নিয়েছিলেন বলতো, ইয়েস রিয়েল হিসেবে বাস্তব হিসেবে নিয়েছিলেন, তাহলে রিয়েল হচ্ছে এখানে নাউন। এবার দেখো হার ফাদার, তার বাবা ওয়াজ আ ফ্রিডম ফাইটার, তার মানে দেখো এখানে তার যে প্রাউড ফিল করা তিনটা বিষয় বলা আছে, এই তিনটা বিষয়ের মধ্যে একটা হলো যে তার এমন পিতামাতা ছিল বা রয়েছে যারা একসেপ্ট করেছিলেন তার স্বপ্নকে অ্যাজ রিয়েল, বাস্তবে, যারা বাস্তবে তার স্বপ্নকে কি করেছিলেন গ্রহণ করেছিলেন। এরপরে দেখো কি বলেছে, সেকেন্ড অপশনটা হলো যে হার ফাদার, দ্বিতীয় যেই তার গর্ব করার বিষয়, হার ফাদার ওয়াজ, তার বাবা ছিলেন আ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা কোথার, ইন দ্য লিবারেশন ওয়ার, ইন দ্য লিবারেশন মানে মুক্তিযুদ্ধের কি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন অফ বাংলাদেশ ইন 1971। তার মানে তার যেই তিনটা গর্ব করার কারণ এর মধ্যে একটা হলো তার বাবা মা অনেক সাপোর্টিভ ছিল, শুধু সাপোর্টিভ না এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ ছিলেন, যারা তার স্বপ্নকে বাস্তবে কি করেছিলেন গ্রহণ করেছিলেন। নাম্বার টু সেটা হলো যে তার যেই বাবা ছিলেন সেই বাবা 1971 সালের একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এটা হচ্ছে দ্বিতীয় তার গর্ব করার বিষয়। এন্ড তৃতীয়টা, শি ইজ দ্য ফার্স্ট উমেন, খেয়াল করে দেখো শি তিনি হলেন দ্য ফার্স্ট উমেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ কি নাউন, ফার্স্ট সেকেন্ড এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে যেহেতু নাউনের আগে বসছে। তাহলে শি ইজ দ্য ফার্স্ট উমেন অফ বাংলাদেশ, তিনি হলেন বাংলাদেশের প্রথম উইমেন বা নারী, ই কই হ্যাঁ ফার্স্ট উইমেন অফ বাংলাদেশ, এইটা মনে হয় সালটা মনে হয় ভুল আসছে তাই না, দেখো তো হ্যাঁ এটা মনে ভুল আসছে, ঠিক আছে ইন 1971 হবে না। এন্ড শি স্কেলড, স্কেলড, স্কেলড হচ্ছে আরোহণ করা, উঠা বা আরোহণ করেছিলেন, যিনি আরোহণ করেছিলেন বা উঠেছিলেন, দেখো উঠেছিলেন
দ্য হাইয়েস্ট পিক, সর্বোচ্চ চূড়া। পিক তোমরা পড়ছো না অ্যাপেক্স, অ্যাপেক্স অর্থ চূড়া, অ্যাপেক্স অর্থ কি চূড়া, একবার শীর্ষবিন্দু। আর পিক, পিক হচ্ছে কি চূড়া। তার মানে হচ্ছে দ্য হাইয়েস্ট পিক, তিনি আরোহণ করেছিলেন দ্য হাইয়েস্ট পিক, সর্বোচ্চ চূড়ায়, ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় তিনি আরোহণ করেছিলেন বা উঠেছিলেন, অ্যাজ হিসেবে দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল, প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইন 2012, 2012 সালে তিনি প্রথম যে বাংলাদেশি নারী হিসেবে কোথায় সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন, সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন। ওকে, হ্যাঁ, তোমরা এখানে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে, তোমরা এখানে যে জিনিসটা পাচ্ছ সেটা হলো ভাইয়া তোমাদের এইখানে গ্রামাটিক্যাল আলোচনা হচ্ছে, তোমাদের অর্থগুলো জানা হচ্ছে, এবং সবগুলো জিনিস তোমাদের মাথায় ঢুকানোর জন্য আস্তে আস্তে আমি পড়িয়ে দিচ্ছি, একবার ভেঙে ভেঙে পড়িয়ে দিচ্ছি। তার মানে দেখো, তার তিনটা গর্ব করার কারণ, নাম্বার 1 তার বাবা মা অনেক সাপোর্টিভ ছিল, নাম্বার 2 সেটা হলো তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আর নাম্বার 3 তিনি প্রথম নারী যিনি 2012 সালে, বাংলাদেশি প্রথম নারী যিনি 2012 সালে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন বা আরোহণ করেছিলেন। ঠিক আছে, ওকে। এরপর দেখো নিশাতস লাইফ, নিশাতের জীবন। এই যে নিশাতস লাইফ, এটা হচ্ছে মনে রাখবা রহিমস লাইফ, করিমস লাইফ, রহিমস বুক, ঠিক আছে, করিমস বুক। কোন নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস বসে এবং এরপরে নাউন বসে, এটা পসেসিভ নাউন হিসেবে কাজ করে, পসেসিভ। এরপরে লাইফ হচ্ছে নাউন। তার মানে নিশাতের জীবন প্রেজেন্টস, উপস্থাপন করে। তো নিশাতস লাইফ যেহেতু নিশাতের জীবনকে বোঝাচ্ছে, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে নিশাতস লাইফ নিশাতের জীবন উপস্থাপন করে অ্যান একটি ইন্সপাইরেশনাল স্টোরি। ইন্সপিরেশনাল অর্থ হচ্ছে উদ্দীপনামূলক বা উৎসাহমূলক। এই যে ইন্সপাইরেশনাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর স্টোরি হচ্ছে নাউন। স্টোরি হচ্ছে কি নাউন। তার মানে নিশাতের জীবন প্রেজেন্টস, যে উপস্থাপন করে বা দেখায়, অ্যান ইন্সপাইরেশনাল স্টোরি, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এখানে ইন্সপাইরেশনাল মানে হচ্ছে উৎসাহমূলক বা উদ্দীপনামূলক, স্টোরি গল্প, ফর দ্য ইউথ, ফর দ্য ইউথ, ইউথ মানে যুব সমাজ, যে যুব সমাজের জন্য, ইন বাংলাদেশ, তার মানে বাংলাদেশের যুব সমাজের জন্য একটা ইন্সপাইরেশনাল স্টোরি অথবা উদ্দীপনামূলক গল্প হিসেবে প্রেজেন্ট বা উপস্থাপন করা হয়, নিডস টু নো, যেটা হলো স্টোরি ফর দ্য ইউথ ইন বাংলাদেশ নিডস টু নো, যেটা বাংলাদেশের যুব সমাজদের জানতে হবে। মনে রাখবে কিছু কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলোর পরে আমাদের কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ ফর্ম হয়। যেমন ওয়ান্ট, ওয়ান্টের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। ফেইল, ফেইলের পরে যেমন ফেইল টু নো, আবার ওয়ান্টস টু ডু, ওয়ান্ট টু ডু, নিড টু নো, দ্যাট মিনস এই নিডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এটা হচ্ছে উদ্দেশ্য বুঝায়। তার মানে হচ্ছে যে তার জীবনটা কি করে, প্রেজেন্ট করে বা উপস্থাপন করে একটা ইন্সপিরেশনাল স্টোরি, একটা উৎসাহমূলক গল্প, ফর দ্য ইউথ অফ বাংলাদেশ, ইন বাংলাদেশ, যে বাংলাদেশের যুব সমাজদের নিডস টু নো, যাদের জানতে প্রয়োজন বা জানা প্রয়োজন। সো এই জিনিসটা স্টার্টিং ছিল, এখানে আমাদের মূল যে আলোচনা সেখানে ছিল। সবাই লিখছো কি? অনেক আঁকাআঁকি হয়ে গেছে তাই না? ওকে, এইবার আসো ভাইয়া আমরা চলে যাই একটু প্র্যাকটিসে। দেখি যারা মনোযোগ দিয়েছো তারা খুব সহজে আনসার করার কথা, দেখি আনসার করো। ওকে, আচ্ছা, সো এবার আসো, হোয়াট ইজ নিশাত মজুমদার নোন অ্যাজ? তিনি হচ্ছেন একজন স্পোর্টস আইকন। তিনি হচ্ছেন কি একজন স্পোর্টস আইকন। সো এটা মোটামুটি সবাই যারা মনোযোগ দিয়েছে এমনিই পারবা। ইন হুইচ ইয়ার ডিড নিশাত মজুমদার বিকাম দ্য ফার্স্ট বাংলাদেশ ওমেন স্কেল মাউন্ট এভারেস্ট? মাউন্ট এভারেস্ট উঠেছিলেন কত সালে? সেটা হলো 2012
সালে 2012 সালে। এরপর দেখো হোয়াট রোল ডিড নিশাদস ফাদার প্লে ইন 1971, যে তার বাবা 1971 সালে কি রোল প্লে করেছিল? অবশ্যই কি ফ্রিডম ফাইটার। ইয়েগুলো না দাও, কি প্রবলেম হচ্ছে? কই কমেন্ট তো করতেছে না। আচ্ছা ক্লাসে কি কোনো প্রবলেম হচ্ছে? কমেন্ট এনে দাও তো, পেজের কমেন্ট। এডুকেশন পেজে দিয়ে সায়েন্সের কমেন্ট দেখাচ্ছে। এই ক্লাস কি সব ঠিক আছে? কোনো আটকাচ্ছে কি? ওকে না ভাইয়া, অল ওকে। আচ্ছা সো আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। দেখো কি বলা আছে। আটকে যায় বলতেছে কেন? ওকে সব ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটা। দেখো আটকে গেছে। আচ্ছা সো এখানে দেখো নিশাত ওয়াজ বর্ন, নিশাত জন্মগ্রহণ করেছিলেন। মনে রাখবা যে জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন হয় এবং এটা প্যাসিভ মুডে হয়। এটা একবার ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছি, যে কয়েকদিন আগে তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছো, ওয়াজ বর্ন এর একটা নিয়মও পড়েছো তোমরা, তাই না? তো এখানে বলেছে দেখো নিশাত ওয়াজ বর্ন, নিশাত জন্মগ্রহণ করেছিলেন অন, এই দেখো তারিখের পূর্বে আমাদের অন বসে প্রিপোজিশনের ব্যবহার, যে নিশাত ওয়াজ বর্ন অন 5 জানুয়ারি 1981, যে 1981 সালের 5ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভিলেজ, একটি গ্রামে, ইন এ ভিলেজ একটা গ্রামে, কল্ড যেটার নাম হলো বা যেটাকে ডাকা হয় এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল তেওরি, তার মানে গ্রামের নাম ছিল তেওরি। সো এইখানে খেয়াল করে দেখো কি বলা আছে, যে নিশাত মজুমদার জন্মগ্রহণ করেছিলেন 1981 সালের 5ই জানুয়ারি, যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামের নাম হচ্ছে তেওরি। হুইচ ইজ যেটা, দেখো হুইচ ইজ যেটা সিচুয়েটেড ইন, সিচুয়েটেড ইন খেয়াল করে দেখো, যেটা অবস্থিত, সিচুয়েটেড ইন অর্থ কি অবস্থিত, কোথায়? রামগঞ্জ উপজেলা, যেটা রামগঞ্জ উপজেলায় অবস্থিত, ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, তার মানে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় এটা অবস্থিত। ঠিক আছে ওকে সো দেখো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় কি হচ্ছে, এটা অবস্থিত। এবারে দেখো শি কমপ্লিটেড, তিনি শেষ করেছিলেন, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। শি কমপ্লিটেড, তিনি শেষ করেছিলেন, হার তার স্কুলিং, স্কুলিং মানে হচ্ছে পড়াশোনা, এটা হচ্ছে জিরান্ড বা নাউন, পড়াশোনা, পড়াশোনা এটা হচ্ছে নাউন, স্কুলিং, স্কুলিং হচ্ছে কি পড়াশোনা, এটা হচ্ছে নাউন। তাহলে শি কমপ্লিটেড তিনি শেষ করেছিলেন, হার স্কুলিং তার পড়াশোনা, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে, ফ্রম হচ্ছে প্রিপোজিশন বটমলি হোম গার্লস হাই স্কুল, এই যে এটা হচ্ছে প্রপার নাউন, কোন বিদ্যালয়ের নাম। তার মানে খেয়াল করে দেখো কি বলেছে, যে তিনি পড়াশোনা শেষ করেছিলেন অথবা তিনি তার পড়াশোনা শেষ করেছিলেন ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল, তার মানে তার স্কুল জীবনের যে পড়াশোনা, স্কুলিং বলতে স্কুলের পড়াশোনাকে বোঝাচ্ছে, স্কুল জীবনের যে পড়াশোনা সেটা শেষ করেছিলেন বটমলি হোম গার্লস হাই স্কুল ইন 1997, 1997 সালে। এন্ড পাস্ট, এই যে পাস্ট ভার্ব, পাস্ট মানে উত্তীর্ণ হয়েছিলেন, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তিনি উত্তীর্ণ হয়েছিলেন এইচএসসি ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ ইন 1999। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, যে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এইচএসসি, তার মানে হচ্ছে তার হায়ার সেকেন্ডারি যে সার্টিফিকেট এক্সাম সেটা শেষ করেছিলেন 1999 সালে। ঠিক আছে তো এইখানে খেয়াল করে দেখো সেটা কোথা থেকে, ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ, তার মানে স্কুলের নাম দেওয়া আছে বটমলি গার্লস, বটমলি হোম গার্লস হাই স্কুল, এন্ড তার কলেজের নাম ছিল শহীদ আনোয়ার গার্লস কলেজ। তোমরা অনেকেই আছো শহীদ আনোয়ার গার্লস কলেজে, তাই না?
একটু জানা হতো কারা কারা আছো। এবং সেটা কত সালে? 1999 সালে। এরপর দেখো শি আর্নড, অর্জন করেছিলেন, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। শি আর্নড, তিনি অর্জন করেছিলেন, ঠিক আছে, কি অর্জন করেছিলেন? হার, তার ব্যাচেলর্স, ব্যাচেলর্স হচ্ছে পজিটিভ বুঝাচ্ছে। সো এখানে তোমরা ভাইবো না যে ভাইয়া এখানে খেয়াল করে দেখো এখানে যেটা আছে, ওকে সবাই একটু খেয়াল করে দেখো ভাইয়া, দেখো কি বলেছে, তার যে ব্যাচেলর ডিগ্রি এবং যে মাস্টার্স ডিগ্রি, তোমরা যেটাকে বলা হয় স্নাতক, স্নাতক ব্যাচেলার্স মানে কি স্নাতক, আর মাস্টার্স মানে হচ্ছে কি স্নাতকোত্তর। যারা অর্থ জানো না লিখে রাখো, স্নাতকোত্তর। তাহলে এখানে যে জিনিসটা আছে দেখো কি বলেছে, তিনি অর্জন করেছিলেন তার ব্যাচেলর ডিগ্রি অথবা তার স্নাতক এবং যে মাস্টার্স ডিগ্রি, তার যেই স্নাতকোত্তর ডিগ্রি ইন অ্যাকাউন্টিং, কিসে? অ্যাকাউন্টিং এ, ফ্রম ঢাকা সিটি কলেজ। তাহলে দেখো বটমলি হচ্ছে তার এসএসসি, এইচএসসি হলো তার আনোয়ার গার্লস হাই, আনোয়ার খান গার্লস কলেজ, এন্ড তাদের অনার্স এবং তার যে অনার্স মাস্টার্স ছিল সেটা হচ্ছে কি ঢাকা সিটি কলেজ থেকে। এন্ড কারেন্টলি ওয়ার্কস ফর, ওয়ার্ক ফর কিসের জন্য? কোনো প্রতিষ্ঠান হয়ে কাজ করা, এরকম বুঝালে ওয়ার্ক ফর হয়। কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করা বুঝালে কি হয়? ওয়ার্ক ফর হয়। তাহলে কারেন্টলি যেহেতু বর্তমান বুঝাচ্ছে এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এখানে সব পাস্ট ইনডিফিনিট টেন্স, আবার কমপ্লিটেড পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট যেহেতু এখন কাজ করছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাচ্ছে। তার মানে ওয়ার্কস ফর, কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করা বুঝাতে ওয়ার্ক ফর হয়, ঠিক আছে। যেমন হি ওয়ার্কস ফর আই এডুকেশন, তিনি আই এডুকেশনের জন্য কাজ করছেন। ওকে, সো এখানে যে জিনিসটা দেখো যে কি করেছেন, ওয়ার্ক ফর কাজ করছেন ঢাকা ওয়াসা। সো ঢাকা ওয়াসা তার মানে ওয়াসাতে তিনি কি করছেন? এখন চাকুরি করছেন। এখন কি করছেন? চাকুরি করছেন বা কাজ করছেন, বা ওয়ার্ক ঢাকা ওয়াসার হয়ে কাজ করছেন। এবার আসো কি বলেছে, খেয়াল করে দেখো পরেরটা, অ্যাজ অ্যান অ্যাকাউন্ট, তিনি একজন হিসাব রক্ষক হিসেবে, খেয়াল করে দেখো হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্ট, অ্যাজ অ্যান অ্যাকাউন্ট, একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, এর হচ্ছে নাউন, হিসাব রক্ষক হিসেবে তিনি কাজ করছেন। তিনি হিসাব রক্ষক হিসেবে কি করছেন? কাজ করছেন। এবার দেখো শি ইজ অলসো, শি ইজ তিনি হয় এখানে সিঙ্গুলার ভার্ব হবে, অলসো অ্যাডভার্ব, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ইন্টারেস্টেড এর সাথে ইন বসে, ইন্টারেস্টেড ইন এর অর্থ হচ্ছে আগ্রহী। দেখো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো এইভাবে পড়ার চেষ্টা করো, তোমাদের এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্টারেস্টেড ইন মানে কি? ইন্টারেস্টেড ইন মানে হচ্ছে আগ্রহী, তার মানে তিনি আগ্রহীও ছিলেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। দেখো ডিফারেন্ট মানে বিভিন্ন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষায়, তিনি বিভিন্ন ভাষায় হচ্ছে আগ্রহী ছিলেন, তিনি বিভিন্ন ভাষায় কি আগ্রহী ছিলেন। কেন? সমস্যা নাই। তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো যে তিনি হচ্ছে আগ্রহী ছিলেন কোথায়? ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায়, এন্ড কালচার্স এবং সংস্কৃতিতে। তো ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন, এবার কালচার্স হচ্ছে কি নাউন, এন্ড এর আগে যা বসে পরেও তা বসে। তার মানে হচ্ছে তিনি আগ্রহী ছিলেন বিভিন্ন ভাষা এবং সংস্কৃতিতে, অফ দ্য ওয়ার্ল্ড তার মানে বিশ্বের বিভিন্ন ভাষা সম্পর্কে এবং সংস্কৃতি সম্পর্কে তিনি আগ্রহী ছিলেন। এরপরে বলেছে অ্যান্ড হ্যাজ এনরোলড, তিনি ভর্তি হয়েছিলেন, খেয়াল করে দেখো হ্যাজ এনরোলড তিনি ভর্তি হয়েছিলেন। এনরোল যেমন আমরা বলি না যে তোমরা এনরোল করো, আমরা কি বলি? আমরা আবার বলি এখান থেকে শুরু হবে। ওকে আচ্ছা ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখো আমরা তাহলে একটু লিখো হ্যাজ এনরোলড, হ্যাজ এনরোলড হচ্ছে ভর্তি হওয়া। ওকে সো খেয়াল করে দেখো সবাই একটু খেয়াল করে দেখো, হ্যাজ এনরোলড, হ্যাজ এনরোলড মানে হচ্ছে ভর্তি হওয়া, ভর্তি হওয়া। আমরা তোমাদেরকে বলি না যে আমাদের কোর্সে এনরোল করো, আমরা বলি কিনা যে আমাদের কোর্সে এনরোল করো। সো এইখানে বিষয়টা এরকম যে এনরোলড মানে হ্যাজ এনরোলড হচ্ছে কি ভর্তি হওয়া, তার মানে এইখানে বলা হয়েছে যে তিনি এনরোল
করেন বা ভর্তি হন ফর হার MA ইন জাপান স্টাডিজ। তার মানে খেয়াল করে দেখো এখানে তার যেই বিষয়টা এখানে আমরা তুলে দেখতে পাচ্ছি সেটা হলো তিনি হচ্ছে তিনি হচ্ছে জাপানিজ স্টাডিজে, জাপানিজ হবে, জাপানিজ স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি। তার মানে তিনি আবার ভর্তি হন ফর হার MA, তার মানে হচ্ছে তিনি আরেকটা মাস্টার্স করতেছেন, ডাবল মাস্টার্স যেটাকে বলে। তার মানে MA মানে মাস্টার্স ডিগ্রি। সো মাস্টার্স ডিগ্রির জন্য তিনি জাপানিজ স্টাডিজে ভর্তি হন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এরপর দেখো ফর আস আমাদের জন্য, নিশাতস লাইফ, খেয়াল করে দেখো আমাদের জন্য নিশাতের জীবন, ফর আস আমাদের জন্য নিশাতের যে জীবন অথবা নিশাতের যে জীবন গল্প কামস অ্যাক্রস প্রকাশ পায় বা নিয়ে আসে। কাম অ্যাক্রস মানে হচ্ছে নিয়ে আসে, যে আমাদের জীবনে নিশাতের নিয়ে আসা, নিশাতের জীবন আমাদের কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিক্যান্ট, যে ফর আস আমাদের জন্য নিশাতস লাইফ নিশাতের জীবন কাম অ্যাক্রস আসে অ্যাজ স্পেশালি সিগনিফিক্যান্ট। স্পেশালি খেয়াল করে দেখো কামস অ্যাক্রস এটা হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব বা হচ্ছে কি গ্রুপ ভার্ব। সো এখানে যে জিনিসটা দেখবা স্পেশালি হচ্ছে কি অ্যাডভার্ব, স্পেশালি হচ্ছে কি অ্যাডভার্ব। তার মানে এখানে খেয়াল করে দেখো সিগনিফিক্যান্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার মানে স্পেশালি হচ্ছে অ্যাডভার্ব হবে আর সিগনিফিক্যান্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ হবে, যে আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিকজ কারণ ইট টেলস আস, ইট টেলস এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কারণ অবজেক্ট আছে, তাহলে ইট টেলস আস এটা আমাদেরকে বলে হাউ কিভাবে, হাউ কিভাবে দা, এখানে হাউ হচ্ছে কনজাংশন, দা ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, ইনফ্লুয়েন্স হচ্ছে নাউন কারণ দি এবং অফের মাঝখানে নাউন বসে, আর সহজভাবে আমরা বলতে পারি ENCE থাকলে নাউন হয়। তাহলে কি বলেছে? দা ইনফ্লুয়েন্স অফ, যে প্রভাব, অফ ওয়ান পারসন একজন ব্যক্তির, নাম্বার এরপর হচ্ছে নাউন, তার মানে এটাকে আমরা আর্টিকেল আমরা অ্যাডজেক্টিভ ধরতে পারি, যে ওয়ান পারসন যে একজন মানুষের প্রভাব কিভাবে, ক্যান মোটিভেট, ক্যান হচ্ছে মডাল ভার্ব, মোটিভেট হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, তাহলে ক্যান মোটিভেট কি করতে পারে? মোটিভেট করতে পারে বা উৎসাহ দিতে পারে সামওয়ান কাউকে টু ড্রিম বিগ, এই টু ড্রিম বিগ হচ্ছে ইনফিনিটিভ, টু ড্রিম হচ্ছে ইনফিনিটিভ, বিগ হচ্ছে বড়। তাহলে খেয়াল করে দেখো এখানে কি বলেছে, তার মানে এখানে কি বলছে দেখো, এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে যে একজন মানুষের জীবন, একটা মানুষের জীবন কিভাবে প্রভাব পড়ে কাউকে বড় স্বপ্ন দেখতে বা অনুপ্রাণিত করতে, সেটা আমাদেরকে শেখায় বা সেটা আমাদের কাছে নিয়ে আসে বা প্রকাশ করে। কাম অ্যাক্রস প্রকাশ করা বা নিয়ে আসা। এরপর দেখো কি বলেছে, অ্যাজ দ্য ডটার অফ আ ফ্রিডম ফাইটার, অ্যাজ মানে হিসেবে, অ্যাজ মানে হচ্ছে কি হিসেবে, হিসেবে এটা হচ্ছে প্রিপোজিশন, অ্যাজ হচ্ছে কি প্রিপোজিশন, অ্যাজ দ্য ডটার অফ ফ্রিডম ফাইটার, তার মানে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিশাদ হ্যাড টু, তোমাদের মনে আছে যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো হচ্ছে মডাল ভার্ব, এগুলো হচ্ছে কি মডাল ভার্ব। তাহলে এখানে দেখো যে নিশাদ হ্যাড টু, নিশাদ কি করেছিলেন, এখানে দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো হচ্ছে বাধ্যবাধকতা বোঝায়, অতীতের কোনো কিছু করতে হয় বা হয়েছিল এরকম বোঝালে হ্যাড টু হয়। তাহলে হ্যাড টু ফেস, এই হ্যাড টুর পরে ভার্বের বেস ফর্ম, তাকে মুখোমুখি হতে হয়েছিল, ফেস মানে কি মুখোমুখি হওয়া, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, মুখোমুখি হয়েছিল মেনি অবস্টাকলস, মেনি, মেনি মানে অনেক, এটা অবশ্যই ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, অবস্টাকলস হচ্ছে নাউন, এটা হচ্ছে কি বাধা, অবস্টাকলস হচ্ছে কি নাউন, এটা হচ্ছে বাধা, ইন হার লাইফ তার জীবনে। তার মানে একজন ফ্রিডম ফাইটারের সন্তান হিসেবে শি হ্যাড টু ফেস, তার অনেক মুখোমুখি করতে হয়েছে অনেক অবস্টাকলস বা বাধা ইন হার লাইফ, বাট কিন্তু হার মাদার, কিন্তু তার মা, হার রোল মডেল, এই যে এখানে প্রশ্ন আসতে পারে তার রোল মডেল কে, তাহলে রোল মডেল এখানে আমরা জানি, আমরা আমাদের জীবনে তো অনেকের রোল মডেল আছে। তো মোটামুটি আমি জানি যে আমাদের জীবনে এখানে যারা আছি আমাদের সবার রোল মডেল কিন্তু বা আদর্শ কিন্তু আমাদের বাবা মাই হয়। তো রোল মডেল মানে হচ্ছে কি আদর্শ, যে আদর্শকে গেভ, গেভ মানে কি দিয়েছিল, কি দিয়েছিল, হার কারেজ, কারেজ হচ্ছে সাহস, এটা হচ্ছে নাউন, হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারেজ হচ্ছে কি নাউন, তাহলে কারেজ হচ্ছে কি কারেজ, এটা হচ্ছে নাউন সাহস, এন্ড ডিটারমিনেশন দৃঢ় সংকল্প, দৃঢ় সংকল্প এগুলো সব বইতে লিখে ফেলো, সংকল্প এটা হচ্ছে নাউন, টু ওভারকাম এটা হচ্ছে ইনফিনিটিভ, টু ওভারকাম, খেয়াল করে দেখো টু ওভারকাম অতিক্রম করতে, টু ওভারকাম মানে কি অতিক্রম করতে, দেম তাদেরকে,
তার মানে হচ্ছে যে অবস্টাকল গুলো আছে এই অবস্টাকল গুলো অতিক্রম করতে তার মা অনেক বড় আদর্শ হিসেবে কাজ করেছে। এন্ড পার্সু, খেয়াল করে দেখো, এই পার্সু হচ্ছে ভার্ব, পার্সু হচ্ছে কি ভার্ব, অনুসরণ করা। পার্সু হচ্ছে কি অনুসরণ করা, পার্সু, পার্সু হচ্ছে কি অনুসরণ করা। পার্সু হার ড্রিমস, তার স্বপ্নকে অনুসরণ করতে, তার স্বপ্ন কি অনুসরণ করতে। তাহলে পার্সু হার ড্রিমস, পার্সু হার ড্রিমস মানে কি তার স্বপ্নগুলোকে অনুসরণ করতে। ওকে, সো সবাই কি ক্লিয়ার? ওকে, সো আমরা আরেকটু বিষয় আছে, তার মা সম্পর্কে বলা আছে, যেহেতু তার মায়ের নাম আশুরা মজুমদার। খেয়াল করে দেখো, কোন একটা নাউনের পরে যদি আমরা দেখি এরকম কমা দিয়ে থাকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাপোজিশন বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বোঝায়। তো নাউন সম্পর্কে যেহেতু অতিরিক্ত তথ্য দেয়, এখানে আশুরা মজুমদার সম্পর্কে বলেছে। আশুরা মজুমদার কে? তিনি হলেন নিশাতস মাদার, নিশাতের মা। ইজ এ হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী। খেয়াল করে দেখো, নিশাতের মা কি একজন হার্ড ওয়ার্কিং, তার মানে হচ্ছে কি, খেয়াল করে দেখো, তিনি একজন ছিলেন খুবই পরিশ্রমী, যে হার্ড ওয়ার্কিং। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, দেখো হার্ড ওয়ার্কিং তার মানে হচ্ছে পরিশ্রমী। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইমেন, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বুঝে এমন, বোধগম্য। যে তার মা, এই যে এখানে হার্ড ওয়ার্কিং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, এন্ড এর আগে অ্যাডজেক্টিভ আছে, তার মানে এন্ড এর পরও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তার মানে এখানে বোধগম্য, আন্ডারস্ট্যান্ডিং ওমেন, নারী। হু হ্যাজ বিন আ পিলার, হু হ্যাজ বিন আ পিলার অফ সাপোর্ট, যিনি সহায়তার একটা স্তম্ভ হিসেবে কাজ করেছেন, যিনি সহায়তার স্তম্ভ হিসেবে আছেন বা কাজ করে গিয়েছেন। ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য। ইন দ্য স্ট্রেস, এই স্ট্রেস হচ্ছে চাপ, স্ট্রেস হচ্ছে কি চাপ, স্ট্রেস হচ্ছে কি চাপ। তাহলে কিন্তু এখানে দেখো দা আছে, অফ আছে, এই দা এবং অফের মাঝখানে কে বসে, নাউন বসে। তাহলে ইন দা স্ট্রেস, স্ট্রেস হচ্ছে নাউন, দ্য স্ট্রেস অফ সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতির চাপে বা কঠিন চাপে তিনি কি ছিলেন, সহায়তার একটা স্তম্ভ ছিলেন, সহায়তার একটা কি স্তম্ভ ছিলেন। এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে দেখো, হ্যাঁ, বা যেগুলা যেগুলা মানে না পারো না বুঝো আমাকে বলবা, আমি হচ্ছে তোমাদের সেভাবে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। এরপর দেখো, নিশাত লার্নড, লিসন শিখেছিলেন, ফ্রম, লার্ন ফ্রম, মনে রাখবা, নিশাত লার্ন ফ্রম কারো কাছ থেকে শিখা। ধরো তুমি আমার কাছ থেকে শিখেছো কিছু, তার মানে তুমি লিখতে পারো যে আই, এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, তুমি কারো কাছ থেকে শিখেছো এরকম বুঝা লার্ন ফ্রম। তাহলে এখানে দেখো নিশাত লার্ন ফ্রম শিখেছিলেন হার মাদার, ফ্রম হার মাদার, তার মা থেকে। হাউ টু, এই যে হাউ এর পরে টু প্লাস ভার্বের বেস ফ্রম, যে কিভাবে, হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ট্রেংথ হচ্ছে নাউন। তার মানে হাউ টু কিপ কিভাবে রাখতে হয়, কিপ মানে কি রাখা, হাউ টু কিপ কিভাবে রাখতে হয় মেন্টাল, মেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্ট্রেংথ হচ্ছে কি নাউন, কিভাবে মানসিক শক্তি রাখা যায় ইন এ ক্যালামেশিয়াস মোমেন্টস, ক্যালামেশিয়াস অর্থ হচ্ছে বিপর্যয়, বিপর্যয়, যে কিভাবে বিপর্যয়ের মুহূর্তে, মোমেন্টস মানে কি মুহূর্ত, তার মানে বিপর্যয়ের মুহূর্তে কিভাবে মেন্টাল স্ট্রেংথ মানে মানসিক শক্তি ধরে রাখা যায় সেটা শিখেছিলেন অফ লাইফ। তার মানে দেখো, জীবনের বিপর্যয় সময় বা ক্লান্তিকর সময় বা বিপর্যস্ত সময়ের কিভাবে মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তি রাখা যায় সেটা তার মা থেকে শিখেছেন। লার্নিং ফ্রম হার, লার্ন ফ্রম কারো কাছ থেকে শিখা, তাহলে লার্নিং ফ্রম হার তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিশাত বিগেন, নিশাত শুরু করেছিলেন, ভার্বের পাস্ট ফর্ম, নিশাত শুরু করেছিলেন হার ড্রিম অফ কনকুয়ারিং মাউন্টেন্স। তার মানে হার ড্রিম তার স্বপ্ন, পজিটিভ অ্যাডজেক্টিভ নাউন, অফ, অফ হচ্ছে প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এরপর দেখো কনকুয়ারিং মাউন্টেন্স, তার মানে হচ্ছে যে তিনি শুরু করেছিলেন ফ্রম, এই যে লার্ন ফ্রম হার তার থেকে শিক্ষা গ্রহণ করে তিনি শিখেছিলেন বা তিনি শুরু করেছিলেন তার স্বপ্ন কিসের, অফ কনকারিং মাউন্টেন্স, মানে হচ্ছে যে পর্বত জয়ের যে স্বপ্নটা তিনি সেখান থেকে শুরু করেছিলেন বা দেখেছিলেন। ওকে, সো আমরা জাস্ট প্র্যাকটিস করি। সো নিশাত মজুমদার আমরা দুই পার্টে শেষ করব, আর এটা হচ্ছে প্রথম পার্ট, আজকে আমরা প্রথম পার্ট এখানেই শেষ করব, দ্বিতীয় পার্ট নিয়ে আমরা নেক্সট আবার আলোচনা করব। ওকে, সো অ্যান্সার করো তো, কি বলেছে, ওয়েন এন্ড ওয়্যার ওয়াজ নিশাত বর্ন। সো আমরা পড়েছিলাম যে তিনি 1981 সালে জন্মগ্রহণ করেন, তাই না?
ওকে, সো এখানে খেয়াল করে দেখো, তার মানে উনি 5ই জানুয়ারি, সব জায়গায় কিন্তু 5 জানুয়ারি আছে, রামগঞ্জ টাউন, ঢাকা সিটি, তেওরি ভিলেজ, লক্ষ্মীপুর টাউন। তার মানে এখানে আমরা কাকে নিব? 1981 সালে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন কোথায়? তেওরিতে। তার মানে এখানে 80 82 কোনোটাই হবে না, এখানে 81 আছে, 81 আছে। তো টাউনে কিন্তু জন্মগ্রহণ করেন নাই, তিনি হচ্ছে তেওরি ভিলেজে, ভিলেজে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে কি? বি। এরপর দেখো, হোয়াট ইন্সপায়ার্ড নিশাদ টু ড্রিম অফ কনকুইং মাউন্টেন্স, যে নিশাদের কোনটা হচ্ছে ইন্সপায়ার করেছিল? তার মানে হচ্ছে তার কলিগ না, টিচার না, ফাদার না, তার মার স্ট্রেংথ যে বিষয়টা। আর ঢাকা সিটি কলেজে তিনি পড়েছেন একা কিসে নিয়ে বলো তো? এক খেয়াল করে দেখো, এখানে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, কি হবে? অ্যাকাউন্টিং। হু ওয়াজ নিশাদস রোল মডেল এন্ড সোর্স অফ কারেজ? সো আমরা দেখেছি তার মার কথা বলেছে, অ্যান্সার হবে কি? সি। ওকে, 4টার মধ্যে 4টা হয়েছে কার কার? ওকে, সো থ্যাংক ইউ যারা প্রথম পার্ট শেষ করেছো। সো আমরা আবার নেক্সট পার্ট পড়াবো নেক্সট ক্লাসে, যেহেতু নামাজেরও টাইম হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।